This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ স্টুডিওতে শর্মিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। আর শর্মিষ্ঠা, এসআইআর আবহে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসছে। প্রথম কি আপডেট? একদম এসআইআর আবহে আমরা বেশ কিছু অনিয়মের ছবি দেখিয়েছি। রাজ্যের বিভিন্ন বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে অ্যাকশনে নির্বাচন কমিশন 8 জন বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের, কারণ বেশ কিছু অনিয়মের অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের বিরুদ্ধে উঠেছিল। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময়। তন্ময়, ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাগুলো তো আমাদের কাছে ক্লিয়ার, যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে ডেবরার একজন বিএলওকে প্রথম শোকজ করেছিল নির্বাচন কমিশন। কারণ হচ্ছে তিনি নিয়ম মেনে এই এনুমারেশন ফর্ম বিলি করেননি, তিনি পার্টি অফিস থেকে ফর্ম বিলি করছিলেন। নানান জায়গা থেকে অভিযোগ উঠে আসছে, মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, নদিয়া, বীরভূম, মানে কোনো জেলা বাদ নেই, ভুরি ভুরি অভিযোগ। সেখানে এখনো পর্যন্ত উত্তর হচ্ছে যে দিনাজপুর, কোচবিহার এবং মেদিনীপুরের মোট 8 বিএলওকে নির্বাচন কমিশন তারা শোকজ করেছেন, কারণ দর্শাতে বলেছেন। আর বিএলএ মানে এজেন্ট, 8 জন এজেন্টের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিচ্ছে কমিশন। তাদের বিরুদ্ধে অভিযোগ, মৃত মানুষের নাম ভোটার তালিকায় রাখার জন্য তারা জারিজুরি করছে, ভয় দেখাচ্ছে এবং বাধ্য করছে বিএলওদের। ফলে এই 8 জন আর 8 জন, ভালো করে বুঝে দেখো, 80,000 বুথ মানে 80,000 বিএলও আছে। 80,000 বিএলওর মধ্যে আপাতত 8 জনের বিরুদ্ধে শোকজ, 8 জনকে শোকজ করা হলো। আর 80,000 বুথে যদি গড়ে 3 জন বা 4 জন করে ধরি, তাহলে 3 লাখ বিএলএ রাজনৈতিক কর্মী যারা আর কি, সেই 3 লাখের মধ্যে 8 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। আর অভিযোগ ভুরি ভুরি। তোমাকে একটুখানি থামাবো, আমাকে এই খবরটা একটুখানি দর্শকদের দিতে হবে। কি ভয়ানক অভিযোগ শুনলেন! মানে বিএলওদের বিরুদ্ধে তো বিভিন্ন জায়গায় নানা রকম অনিয়মের অভিযোগ হচ্ছে, কিন্তু বিএলএ মানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যারা বিএলওদের সঙ্গে যাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে মৃত ভোটারদের নামে এনুমারেশন ফর্ম দিতে জোর করা হয়েছে। অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের পথে কমিশন। অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ কমিশনের। 8 জন এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ কমিশনের। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময়। তন্ময়, তো ভয়ানক অভিযোগ, মানে বিএলওদের ভূমিকা নিয়ে আমরা জানছিলাম, কিন্তু বিএলএ মানে তাদের সাহায্য করার কথা বলা হয়েছিল। আর অনেক জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলে বিএলএ পর্যন্ত নেই, হয়তো একটা রাজনৈতিক দলে বিএলএ রয়েছে, তারা গিয়ে এই কাজটা করছে। দেখো, 3টে মূলত অভিযোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে অভিযোগ হচ্ছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি বা বামেরা, যে তাদের বিএলএদের যেতে দেওয়া হচ্ছে না, মারধর করা হচ্ছে। একাধিক খবর আমরা টিভি 9 বাংলা দর্শকদের দেখিয়েছি। 1, 2, কিছুক্ষণ আগেই অভিজিৎ দাস ববি মানে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন 2023-এর লোকসভা নির্বাচনে, তিনি একটা ফেসবুক পোস্ট করে বলছেন যে ফলতাতে তৃণমূলের কোনো একজন নেতা আছেন, জাহাঙ্গীর কোট আন কোট নামটা বলেছেন, যে তিনি বিএলএদের পরিষ্কার করে বলে দিয়েছেন ফোন বন্ধ করে দিন এবং কোনো মৃত ভোটারের নাম কাটা যাবে না, এমন একটা গুরুতর অভিযোগ তিনি ফেসবুকে আপলোড করেছেন। আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি সেটা। অর্থাৎ যদি এই ট্রেন্ড হয় মৃত ভোটারদের তালিকায় নাম রেখে দেওয়া, তাহলে কিন্তু সেটা একটা মারাত্মক বলা চলে, তাহলে এসআইআর করার কোনো অর্থই থাকবে না। ফলে এই অভিযোগ সঙ্গে থাকো, এসআইআর করার কোনো অর্থই থাকবে না যদি এই ট্রেন্ডটা বজায় থাকে। কারণ এসআইআর এর কারণ হচ্ছে কোনো অবৈধ ভোটার এই ভোটার তালিকায় থাকবে না এবং যারা মৃত তাদের নাম অবশ্যই বাদ যাওয়া স্বাভাবিকই। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, শুনছেন তো, মানে বিএলএরা বিভিন্ন জায়গায় গিয়ে মৃত ভোটারদের নামে এনুমারেশন ফর্ম জমা দিতে বাধ্য করছে এবং বলা হচ্ছে, সরাসরি এরকম অভিযোগে এসছে যে মৃত ভোটারদের নাম কাটা যাবে না তালিকা থেকে। কি বলবেন? দেখুন, সংবিধান স্বীকৃত কোন একটি প্রক্রিয়া প্রথম যখন পশ্চিমবঙ্গে চালু করার প্রক্রিয়া ভারতের নির্বাচন কমিশন শুরু করলো, তখন এরা বললো এই আইন মানি না, এসআইআর করতে দেব না। এখন শুরু হয়েছে এসআইআর কে নিয়ে জুয়াচুরি, কারণ বুঝতে পেরেছে এসআইআর যদি না হয়, ভোটার তালিকা যদি তৈরি না হয়, তাহলে পশ্চিমবঙ্গে ভোটটাই হবে না। এবং এখন এসআইআর কে কেন্দ্র করে এরা মৃত ভোটারদের নাম রাখতে চাইছে। 2002-এর পরেতে যারা এসেছে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদেরকে 2002-এর পরে ফেক বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সেই বার্থ সার্টিফিকেট দিয়ে তাদের নাম রাখার চেষ্টা করছে।
এবং এই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভারতের নির্বাচন কমিশন এবং তার যে মুখ্য নির্বাচনী আধিকারিক কলকাতায় বসেন তার কাছে গিয়ে আমরা বিস্তারিত জানিয়ে এসেছি। ভারতের নির্বাচন কমিশন বলেছেন যে তাদের যে টেকনিক্যাল বা প্রযুক্তিগত দিক ব্যবহার করে এবং রাজ্য সরকারের কাছ থেকে পুরসভা, পঞ্চায়েত, জন্ম মৃত্যু পোর্টালের ডেটাবেস নিয়ে তারা মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেবে। কিন্তু ঠিকই বলেছেন, এই উদ্বেগ তো আমাদের থাকছেই আমরা বিরোধী দল হিসেবে, যে শাসক দল যেখানে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজে সবচেয়ে বেশি সক্রিয় হওয়ার কথা, সেক্ষেত্রে যদি ভোটার তালিকায় মৃত ভোটার বা ভূতেদের নাম রেখে দেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে এই এসআইআর প্রক্রিয়ার কি মানে? আমরাও নির্বাচন কমিশনের কাছে বলবো যে আপনারা সক্রিয় হন, বিএলওদের বিরুদ্ধে শুধু এফআইআর নয়। এবং ভাবুন, বিহারে 450 এফআইআর হয়েছিল, 52 জন নেওয়া হয়েছে আমার রাজ্যে এবং ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে, সেরকম একটা আভাস অন্তত পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপদা, অভিযোগটা অবশ্যই আপনার কাছে ক্লিয়ার এবং তার পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায় শাসক দলের বিরুদ্ধেই পুরো অভিযোগটা ঘুরিয়ে দিয়েছেন, কি বলবেন আপনি? জগন্নাথ বাবু দীর্ঘদিন সাংবাদিক ছিলেন, উনি খুব ভালো সুন্দর সাহিত্য রচনা করেন, এখানেও সেই সাহিত্য রচনা করলেন। আচ্ছা, জগন্নাথ বাবু কি এটা বলতে পারবেন কোন সাহিত্যে লেখা আছে যে বিহারে এক লপ্তে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো মৃত বলে, পরে সেই মৃত ব্যক্তিরা গিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্বের সাথে দেখা করে বললেন যে নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে আমরা মৃত, তাহলে কি আমরা ইলেকশন কমিশনের অফিসে গিয়ে ডেথ সার্টিফিকেট চাইবো? তারপরে তারা সুপ্রিম কোর্টের পর্যন্ত দ্বারস্থ হয়েছেন যে আমরা তো মরে গেছি, আমাদের ডেথ সার্টিফিকেট কোথায়? এইটা হচ্ছে নির্বাচন কমিশন। ভোট চুরি করতে গিয়ে জীবিত ভোটারকে মৃত দেখিয়েছে। এই নির্বাচন কমিশনের কোনো বিশ্বাসযোগ্যতা আছে? আপনাদের চ্যানেলেই দেখছিলাম, দেখানো হচ্ছিল গতকালকে বিহারে ভোটের যে ভিভিপ্যাটের স্লিপ, সেই স্লিপ রাস্তার মধ্যে ডাই করা পড়ে রয়েছে। অর্থাৎ যেই ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করলে রিকাউন্টিং এ অ্যাকচুয়াল বোঝা যায় যে কোনো জুয়া চুরি হয়েছে কিনা। মানে ভোটে ইভিএম লুট করছে, ইভিএম এ চুরি করছে, ভোটার লিস্টে চুরি করছে, সেই চুরি যাতে ধরা না পড়ে ভিভিপ্যাটের স্লিপ পর্যন্ত ফেলে দিচ্ছে ইলেকশন কমিশন। পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, 8 এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তারা চাপ দিয়েছেন যে মৃত ভোটারদের নামে এনুমারেশন ফর্ম দিতে হবে বা মৃত ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না ভোটার তালিকা থেকে। আপনারা কি তাহলে এই অভিযোগটা অস্বীকার করছেন? আমরা অভিযোগ অস্বীকারও করছি না, স্বীকারও করছি না, কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে। আগে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ এবং স্বচ্ছ থাকতো তাহলে এই অভিযোগগুলোই উঠতো না। যদি সত্যিকারের তথ্যে দেখা যায় যে এরা সত্যি সত্যি অপরাধী ব্যবস্থা নেই, কিন্তু নির্বাচন কমিশন যদি এই অভিযোগ তোলে, এটা হচ্ছে অনেকটা বেড়ালকে মাছ পাহারা দিতে বলার মতো। বেড়ালকে বলেছো মাছ পাহারা দিতে, নির্বাচন কমিশনকে বলেছো ভোট চুরি আটকাতে, এরাই সবচেয়ে বড় ভোট চুরি। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, অভিযোগটা স্পষ্ট যে বিএলএরা চাপ দিচ্ছেন ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দেওয়া যাবে না এবং মৃত ভোটারদের নামেও এনুমারেশন ফর্ম দিতে হবে। আপনাদের রিঅ্যাকশন? এটা আমরা অবাক হয়ে যখন প্রথম দিন থেকে বলে এসেছিলাম এটা, যে তৃণমূল চায় পারলে সমস্ত জেনুইন ভোটারের নাম বাদ চলে যাক, কিন্তু মৃত এবং স্থানান্তরিত ভোটারের নামগুলো যেন বাদ না যায়, কেননা সেই ভোটগুলোই হচ্ছে তৃণমূলের পোলিং এজেন্টরা নিজে হাতে করে দেয় এবং সেই ভোটের জোরেই তৃণমূল জেতে। কিন্তু এই যে ইলেকশন কমিশনের স্ক্যানার ইত্যাদি আমরা শুনছি, ইলেকশন কমিশনকে বলুন এই স্ক্যান মেশিন ধুয়ে জল খেতে। তার কারণটা হচ্ছে ইলেকশন কমিশনের এই সমস্ত বহু স্ক্যানার আমরা দেখেছি, আলটিমেটলি কোথাও কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এদের নেই। ইলেকশন কমিশন তো দেখেছিল কিরকম ভাবে আমাদের রাজ্যে ভোটের সময় তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টরা কি করে, কিরকম সন্ত্রাস করে, কাগজ দিয়ে ক্যামেরা ঢেকে দিচ্ছে, কি ব্যবস্থা নিয়েছে আজ অব্দি। সুতরাং এইসবের মূল্য কি আছে, এগুলো আমরা শুনি, তারপর কবে হারিয়ে যায় কেউ খবর রাখে না। অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন এত কিছু হচ্ছে, এত কিছুর পরে কমিশনের অ্যাকশনের পরেও বিএলওদের কোনো হেলদোল নেই। দুয়ারে সরকারের ধাঁচে এসআইআর ক্যাম্প। বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েতে এই ক্যাম্প করে ফর্ম বিলি হচ্ছে। ক্যাম্প থেকে ফর্ম দিচ্ছেন কারা? যাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কথা, বিএলওরা। শিবিরে বিএলওদের ম্যানমার্কিং করছে তৃণমূল। বাড়িতে ভোটারকে না পাওয়ায় ক্যাম্পের আয়োজন। ঠিক এভাবেই বিএলওদের তরফ থেকে এই গোটা ঘটনা সাফাই গাওয়া হয়েছে। পাশে থেকে একই যুক্তি বঙ্গের শাসক দলের সদস্যরাও দিচ্ছেন। অবিলম্বে এই ক্যাম্প কমিশন বন্ধ করুক, বিরোধীরা এই দাবি তুলেছেন। যেটা তাহলে আমরা যদি বাড়ি বাড়ি যাই, গিয়েছি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আমরা পাইনি। তারপরে বিএলএরা আমাদের সাহায্য করেছে এবং এই যে ক্যাম্প করেছে, যার ফলে প্রত্যেকটা ভোটার ইএফ অর্থাৎ এনিমারেশন ফর্ম পাবে। ফলে এই
ক্যাম্প করায় যথেষ্ট সুবিধা হচ্ছে এবং প্রত্যেকটা ভোটার লাভবান হচ্ছে। काम इसलिए कि हम लोग का टोटल 10,600 वोटर है, जिसमें 6,000 वोटर का हम लोग घर जान रहे हैं, उसके लिए लिस्टिंग करके रखा। बाकी 4,000 जो खोज के नहीं मिल रहा उसको यहाँ बुला के दे दिया जा रहा है। এই বিএলও গুলো তো তৃণমূলের একদম মানে অধ্যুষিত চাকর বললে চলে, আর চাকররা মালিকদের কথায় উঠবে বসবে। আর নির্বাচন কমিশন আমার মনে হয় ধৃতরাষ্ট্রের মতো চোখে একটা কাপড় বেঁধে আছে। আমার মনে হয় না যে এসআইআর পশ্চিমবঙ্গে স্বচ্ছ হবে, এইটা আমার মনে হয় না। কারণ এইভাবে দিনের বেলায় প্রকাশ্যে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে ডেকে এনে ফর্ম দিচ্ছে, ফর্ম ফিল আপ করছে, নির্বাচন কমিশন কিছু দেখতে পাচ্ছে না, তাহলে কিভাবে হবে আর কি হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি। 29 থেকে 38 নম্বর বুথের বিএলওরা বাড়িতে বাড়িতে না গিয়ে ক্যাম্প করে তৃণমূলের নেতাদের সহযোগিতায় একসাথে বসে একটা নতুন নির্মীয়মান বিল্ডিংয়ের তলায় জনসমাগম নিয়ে সেখানে ফর্ম বিলি করছে। এইভাবে প্রকৃত এসআইআর কখনো সম্ভব? আমরা যেটা বলেছি যে তৃণমূল চাইছে না মৃত ভুয়ো ভোটার বাদ দিতে হবে, যেখানে মল্লিকপুরের মতো পঞ্চায়েতে কয়েক হাজার ভুয়ো ভোটার, তারা এই ভুয়ো ভোটার মৃত ভোটার বাদ দিতে চাইছে না। আমরা এক জায়গায় যে বসেছি, তাদের ভোটার কার্ড দেখে তাদের কাগজে লিখে দিচ্ছি তাদের পার্ট নম্বর, তাদের সিরিয়াল নাম্বার কত। যারা ফিল্ডে গেছেন তারা ওখান থেকে ফিরে আসলে এদের কাছ থেকে ফর্ম নিয়ে নেবে। আর কমিশনের নির্দেশকে থোড়াই কে মর্জি মতো কাজ করছেন বিএলওরা। এবার বিএনএমইর ছবি ধরা পড়ছে ধূপগুড়ির 2 নম্বর ওয়ার্ডে। ভোটারে বাড়িতে না গিয়ে ক্যাম্প করে ফর্ম বিলি করছে, চেয়ার টেবিল পেতে ফর্ম বিলি বিএলও। নিয়ম ভেঙে বিএলও স্ত্রীকে সাহায্য, স্বামীর TV9 বাংলার প্রশ্নের মুখে অসুস্থতার দোহাই বিএলওর, অর্থাৎ বিএলও স্ত্রী কিন্তু সাহায্য করতে চলে এসেছেন স্বামী। আমি ফিজিক্যালি এবং মেন্টালি খুবই অসুস্থ। আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে এই কয়েকদিনের মধ্যে কাজটা উঠাতে হবে। এবার আমি একটা জায়গায় বসে কাগজগুলো বের করছি, তখন আশেপাশে 2-1টা বাড়ি থেকে আসছে। তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা যান, আমি আপনার বাড়ি যাচ্ছি, এটাই তো বলা উচিত আপনার। এটা বলা অবশ্যই উচিত, কিন্তু সাথে সাথে আমাকে আমার শারীরিক মানসিক কন্ডিশন দেখতে হবে। এবার আমি যদি কাজটা উঠাতে না পারি সেক্ষেত্রেও আমার উপর প্রেশার। আমি আমার মিসেস, আচ্ছা, ওরতে হেল্পার নেই, আচ্ছা, আর এই 1014 ভোটার, আমি ওই মিসেসকে হেল্প করার জন্য। এটা তো আপনি পারেন না, এটা তো সরকারি কাজ, সরকারি নির্দেশ জানি তো। যা বিএলএ যারা আছে তাদের সাথে কথা বলেই কাজ করছে। বিএলএ কয়জন বিএলএ এখানে আছে? অনেক অভিযোগ আমার কাছে এসেছে যে একটা সাধারণ মহিলাও আমাকে একটু আগে ফোন করলো পাশের, যে এরকম সে ওখান থেকে বিলি করছে অনেক গ্যাদারিং 30-35 জন লোকের মাঝে, তো ওনার 1 ঘন্টা সময় লেগে গেছে। তো উনি বললো যে এই জিনিসটা যদি বাড়িতে বসে দেয় তাহলে তো আমার এতটা সময় নষ্ট হতো না। উনি অবজেকশন আমাকে করেছে, তা আমি সেক্ষেত্রে বলবো এটা যদি উনি না করে বাড়ি বাড়ি দেয় সেটাই ভালো। পুরুলিয়ায় আবার অন্যরকম বিতর্ক। পুরুলিয়ার বান্দোয়ানে বিএলও নিয়ে কিরকম বিতর্ক, সেখানে পঞ্চায়েত সদস্যকেই বিএলও বানিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। আর অভিযোগ পেতেই বিএলও পদ থেকে সরালেও প্রশাসন নতুন কোনো বিএলও এখনো নিয়োগ করেনি বলে অভিযোগ। প্রতিবাদে স্থানীয় মানুষজন সরব হয়েছে বিরোধী বিজেপিও। বান্দোয়ানের তুমরাশোল গ্রাম পঞ্চায়েতের 91 নম্বর বুথ, সেখানে পার্শ্ব শিক্ষক বাউরিলাল মুর্মুকে বিএলও করা হয়েছিল। তিনি আবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। ফলে বিজেপির পক্ষ থেকে গোটা বিষয়টাকে লিখিত অভিযোগ আকারে সামনে আনা হয়, তারপর বাউরিলালকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু নতুন করে কোনো বিএলও এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি। ফলে সেখানকার মানুষজন তারা দুশ্চিন্তায় রয়েছেন খুব স্বাভাবিকভাবে। সময় মতো তারা এনুমারেশন ফর্ম পাননি, এখনও ফর্ম না পেলে নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারেন, আতঙ্ক গ্রাস করছে তাদের প্রত্যেক দিন। প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল, দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। না, আমরা পাই নাই, ঘরে ঘরে বিলি করার দায়িত্ব রয়েছিল, সেটাই আমরা জানি, কিন্তু পেলাম না। বিলি তো গ্রামে বোধহয় হচ্ছিল না? হ্যাঁ, হচ্ছিল। আচ্ছা, কে করছিলেন আমাদের প্রাইমারি মাস্টার মশাই এবং তৃণমূলের সদস্য বটে। একজন গ্রাম পঞ্চায়েত সদস্যকে বিএলও করা হয়েছিল, সেটাই আমি লিখিতভাবে মহামান্য বিডিও সাহেবের কাছে অভিযোগ জানিয়েছিলাম।
বর্তমানে কি অবস্থা? বর্তমানে আমি যা খবর পেলাম, ওনাকে সমস্ত কাজকর্ম থেকে বন্ধ রাখা হয়েছে এবং নতুনভাবে প্রশাসনের তরফ থেকে এখনো কাজ শুরু হয়নি। ছাড়ার কারণ একটাই, যেহেতু আমি ব্লক থেকে কাজ পেয়েছিলাম এবং ওনারা কাজ দিয়েছিল, সেই অনুপাতে আমি কাজ করছিলাম। কিন্তু যখন এই অপোজিট পার্টি থেকে হয়তো ওরা কমপ্লেন করেছিল, সেই পারপাসেই আমি কাজটা ছেড়েছি। কমপ্লেন ছিল যেহেতু উনি বর্তমানে টিএমসির সদস্য, যেহেতু উনি বিএলও কাজ করতে পারবেন না, সেই অনুপাতেই কাজটা ছাড়া। বিজেপির থেকে। আপনি কি সদস্য? আমি সদস্য। না, এখনো পর্যন্ত তো দেখিনি, আর আমার কাছে সেরকম কোনো খবরও নেই। বিএলও নিয়োগটা তো অফিসিয়ালি হয় সরকারি ভাবে, সেখানে দলীয় তো কোনো ওখানে কোনো মত দেওয়ার বা কোনো কিছু নেই। তো সেটা নিরপেক্ষভাবে কাজ করার জন্য ইলেকশন কমিশন যেটা করেছে ভালো করেছে। নতুন বিএলও আসবে, ওখানে দেবেন ওনারা। ওটা আমি বিডিও সাহেবের সাথে কথা বলেছি, উনি খুব তাড়াতাড়ি সেটা টেক আপ করছেন। এদিকে নন্দীগ্রামে দেখুন বিএলওর বদলে ফর্ম বিলি করছেন বিএলওর আত্মীয়। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের শামসাবাদ গ্রাম পঞ্চায়েতের এলাকায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে বিএলও সঞ্চিতা প্রামাণিকের বদলে তার আত্মীয় ওই অঞ্চলের প্রাক্তন উপপ্রধান তিনি ফর্ম বিলি করছেন। দেখুন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছিলাম শামসাবাদ অঞ্চলের 203 নম্বর বুথে, যেখানে বিএলও রয়েছেন সঞ্চিতা প্রামাণিক, আইসিডিএস কর্মী। তো উনি প্রথম দিন থেকেই কাজ করছেন না। আমরা সম্প্রতি একটা ভিডিও পেয়েছি, এই ভিডিওটা আপনাকে দেখাবো। এই ভিডিওতে যেটা রয়েছে, আমাদের বর্তমান শামসাবাদ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান মান্নান বাবু, ওনার সঙ্গে বসে রয়েছেন প্রাক্তন উপপ্রধান সমর প্রামাণিক, যিনি সঞ্চিতা প্রামাণিকের আত্মীয় হিসেবে পরিচিত। তিনি প্রথম দিন থেকেই কাজকর্ম করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নিয়ে। যেখানে রাতের অন্ধকারে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বিএলওদের যে কাজ, সেই কাজ উনি সমর প্রামাণিক ওনার আত্মীয় বর্তমান প্রধানকে নিয়ে ফর্ম বিলি করছেন। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলও 2কে হেনস্থা করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে আমরা বিডিওকে মৌখিক অভিযোগ করেছি। আমরা ইসিআই থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা লিখিত কমপ্লেন আমরা করব। আমাদের 203 নম্বর বুথে বিএলও একটা মহিলা আইসিডিএস এর দিদিমণি, ওনার পরিবর্তে ওনার বাড়িরই ওনার ভাসুর ওই বুথেরই উপপ্রধান ছিলেন আগে। তো সে কাজ করতে পারবে না বলতে ওকে দিয়ে কাজ করানো হচ্ছে, যেহেতু এরিয়াটা তার চেনে। যার জন্য বিএলও সে তার মতো করে ফর্ম বিলি করছে। রাতের অন্ধকারে তো আমি দেখি না, কারণ প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম বিলি করতেছে আমার যেটা জানা আছে। কারণ রাত্রি যেটা বলেছে 10:30 11টা সম্ভব, প্রত্যেক বাড়িতে ঘুমিয়ে যায় এই সময়। এটা তো পুরো টোটালি ভিত্তিহীন। আমার এরকম কিছু জানা নেই যে রাত্রে অন্ধকারে দেওয়া হচ্ছে এখানে। আর আপনাদেরকে আগেই জানালাম নির্বাচন কমিশন আস্তে আস্তে ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই তো 8 বিএলওকে শোকজ করা হয়েছে এবং বিএলএর বিরুদ্ধেও এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে, কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে খোঁচা দিয়েছেন উদয়ন গুহ। এখনো শুধুমাত্র ফর্ম বিতরণ চলছে, ফর্ম জমা নেওয়া হয়নি। তাহলে প্রতিনিধি দলের সদস্যরা কি করে জানেন বিএলএ মৃত ভোটারের নাম তোলার চেষ্টা করছে? প্রশ্ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আমি জানি না নির্বাচন কমিশন কোথা থেকে খবর সংগ্রহ করেছেন, কোথা থেকে খবর পেয়েছেন, কার বিরুদ্ধে এফআইআর করেছেন, সেটাও আমার জানা নেই। তবে নির্বাচন কমিশন এসছিলেন একদিনের জন্য। শুনলাম যে আপনার মুখ থেকে যে দিনহাটার, মানে সে দিনহাটা মহকুমার কোন বিধানসভা কেন্দ্রে আমি বলতে পারছি না, যে তার এগেনস্টেও কয়েকজন বিএলএ 2 এর এগেনস্টেও এফআইআর করতে বলা হয়েছে বা এফআইআর করেছে। এখন পর্যন্ত যত খবর সংগ্রহ করেছি তাতে করে ফর্মগুলো বিলি হচ্ছে। এখনো পর্যন্ত ফর্ম জমা দেওয়ার কাজ শুরু হয়নি। তো সেই ফর্ম জমা দেওয়ার কাজটাই যদি শুরু না হয়, তাহলে নির্বাচন কমিশন এই খবরটা কোথা থেকে সংগ্রহ করলেন যে জোর করে একজন মৃত ব্যক্তির নাম তোলার চেষ্টা হচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় একদিকে যখন বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তখন ঠিক চন্দ্রকোনায় উল্টো ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কেন উল্টো ছবি বলছি? তার কারণ এনুমারেশন ফর্ম পূরণে সাহায্যের জন্য বুথের ভোটারদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেন চন্দ্রকোনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের 144 নম্বর বুথের বিএলও
কৌশল অধিকারী। বিএলওর উদ্যোগে স্থানীয় মানুষজন খুব স্বাভাবিকভাবেই তারা খুশি। কোনো অসুবিধা হলে বলেছে যে আপনার ফোন করে জানাতে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপে ইয়ে করে দিয়েছে, কোনো সমস্যা নেই তাদের। যেহেতু আমার তো 2002-এর নাম নাও থাকতে পারে, যেহেতু আমি বাইরে ছিলাম, হ্যাঁ, নাম নাও থাকতে পারে। আমি দেখেছি যদিও নাম নেই, আমার নাম নেই, আর সেই জন্য একটু ভয়ও ছিল। কোনো সমস্যা এখন দেখতে পাচ্ছি না। যদি যেটা নিজস্ব 2002 সালে যেটা ভোটার, সেই পেজের একটা আমার সাইড ফিল আপ করে দিয়ে গেছে, আর যেটা 2002 সালে ভোটার নয় সেই পেজেরও একটা ফিল আপ করে দিয়েছে। যেটা হচ্ছে আমার মেয়ে 2002 সালে তো ভোটার না, সেটা পর্যন্ত ফিল আপ করে গেছে। আমার মা 2002 সালে ভোটার, সেই পেজটা ফিল আপ করে দেখে দিয়ে গেছে। আর একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, একটা গ্রুপ করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপটাতে আমি বা আমার বন্ধু, আমাদের পাড়ার মোটামুটি বেশিরভাগই দেখছি আমি গ্রুপটার ভিতরে রয়েছে, এবং গ্রুপটাতে সে ডিটেলস ছেড়ে দিয়েছে যে কীভাবে ফিল আপ করতে হবে বা না করতে হবে, কোনো অসুবিধা সুবিধা সবটাই ভিতরে পাওয়া যাচ্ছে। বাড়িতে হ্যাঁ, উনি এসেছিলেন, আমাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে দিয়েছেন। আমাদের মনে একটা যে ভয় ছিল, ডাউট ছিল কীভাবে কী করবো, সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে গেছেন। আর উনি বলছে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে। আমাদের কোনো অভিযোগ নেই, সে প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে এবং দলমত নির্বিশেষে সে সমানভাবে কাজ করে যাচ্ছে, এবং প্রত্যেক বাড়িতে একবার নয়, দুবার নয়, 3বার পর্যন্ত যাচ্ছে, দেখা করে তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং ফর্ম বিলি করছে। হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে বিএলও, এবং আমাদের প্রচুর সাহায্য করছে। কাজ ভালো করছে, বাড়তি বাড়তি যাচ্ছে। কোন কাজটা আপনাদের ভালো লেগেছে? সমস্ত কাজটাই ভালো লেগেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, সুবিধা জনগণের তথ্য জানতে পারছে। আমাদের মানে বৈধ ভোটার যেমন বাদ না যায়, অবৈধ ভোটার থেকে যেমন না যায়। আচ্ছা, জানিয়ে এত চর্চা সেই এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্মটা ঠিক কি, কেন গুরুত্বপূর্ণ, কিভাবে ফিল আপ করতে হবে, বাড়ি বাড়ি গিয়েই তা বুঝিয়ে দিচ্ছেন ডেবরা বিডিও। ডেবরার গ্রামে গ্রামে ঘুরলেন বিডিও প্রিয়ব্রত রানী। মানুষের যাতে কোনো রকম বিভ্রান্তি না হয় সেই জন্য উদ্যোগ নিয়েছেন বিডিও। বিডিওর উদ্যোগে খুশি এলাকার মানুষ। আমরা মূলত এসেছি এসআইআর কাজ নিয়ে। ফর্ম বিলি চলছে, এখন এনিমারেশন ফর্ম বিলি চলছে। আমরা বাড়াচকে আছি, বালিচকে। এখানে আমরা একটি বাড়িতে ফর্ম দিলাম, এবং ফর্ম দেওয়ার পরে কীভাবে ফিল আপ করতে হয় সেটা বুঝিয়েও দেওয়া হলো ওনাদেরকে, এবং এই এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হতে বারণ করা হলো। ফর্ম দিল, এই ফর্মগুলো এইভাবে পূরণ করতে হবে। যদি নাম না থাকে এই পাশে হবে, আর যদি নাম থাকে এই পাশে হবে। ভয়ের কিছু কারণ রয়েছে আপনাদের? না না না, মানে এসআইআর নিয়ে কোনো আতঙ্ক বা কোনো কিছু? না 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 না। কমিশনের যে চোখরাঙানি, সেই চোখরাঙানিকে ওই যে বলে না থোড়াই কেয়ার, এক্ষেত্রে তাই। নিউ আলিপুরে স্কুল থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। রাসবিহারী বিধানসভার 2টি পার্টের ফর্ম স্কুল থেকে বিলি হচ্ছে। টিভি9 বাংলার ক্যামেরা দেখে তড়িঘড়ি বিএলও বেরিয়ে গেলেন। অনেকে স্কুলে চলে আসায় ফর্ম দিতে হচ্ছে, এমনটা তৃণমূল আবার দাবি করছে। নির্বাচন কমিশনে জানানো হবে, এমনটা কংগ্রেস জানিয়েছে। স্কুল থেকে বিলি হচ্ছে এনুমারেশন ফর্ম। রাসবিহারী এলাকায় 2টি পার্টে এই ছবি দেখতে পাওয়া গিয়েছে। কমিশনের যে চোখরাঙানি, কমিশনের যে নির্দেশ, তাকে একেবারেই পাত্তা না দিয়ে, তোয়াক্কা না করে নিউ আলিপুরে স্কুল থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। রাসবিহারী বিধানসভার 2টি পার্টের ফর্ম এই স্কুল থেকে বিলি হচ্ছে। আমরা সেই ছবি তুলতে যাই, আমার সহকর্মীরা যান সেখানে। টিভি9 বাংলার ক্যামেরা দেখে তড়িঘড়ি বিএলও বেরিয়ে যাচ্ছেন। অনেকে স্কুলে চলে আসে ফর্ম দিতে হচ্ছে বলে তৃণমূল আবার দাবি করছে, যদিও গোটা বিষয়টা নির্বাচন কমিশনকে কড়াভাবেই জানানো হবে বলে জানিয়েছে কংগ্রেস। প্রয়োজনের তুলনায় এনুমারেশন ফর্মের যোগান কম রয়েছে। এবার ফর্ম বিলের সময়সীমা বাড়ানোর আর্জি বিএলও ঐক্যমঞ্চের। অনেক জায়গায় দেরিতে কাজ শুরু হয়েছে। 11ই নভেম্বরের মধ্যে ফর্ম বিলি শেষ করা অসম্ভব। পরিস্থিতি সামলাতে 15 তারিখ অবধি সময়সীমা বাড়ানোর আর্জি বিএলও ঐক্যমঞ্চের। 11ই নভেম্বর সময় দেওয়া হয়েছিল যাতে ফর্ম বিলি করা সম্পূর্ণ হয়, কারণ তারপর একটা তালিকা বেরোবে, খসড়া তালিকা বেরোবে, তারপর আরও অনেক কিছু সংশোধনী এলে
তারপর ফাইনাল তালিকা বেরোনোর কথা। তাই যত দ্রুততার সঙ্গে সম্ভব এই কাজটা সম্পন্ন করতে হবে, সেরকমই নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে কারণে 11 নভেম্বর একটা ডেডলাইন দেওয়া হয়েছিল। তবে বিএলওদের পক্ষ থেকে বলা হচ্ছে যে 11 নভেম্বরের মধ্যে ফর্ম বিলি করা সম্ভব নয়। পরিস্থিতি সামলাতে তারা 15 তারিখ অবধি সময়সীমা বাড়ানোর আর্জি করছেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার বিজেপির নাক কেটে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। বাংলার একজন ভোটারের নাম কাটতে দেবেন না বলে হুঙ্কার তৃণমূল সাংসদের। এসআইআর বিজেপির ভরাডুবির কারণ হবে এমন দাবি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা অদ্ভুত টেনশন, একটা ফিয়ার, এমন কথাবার্তা বলছে, একটা চারিদিকে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে, মানুষ ভয় খাচ্ছে। আমি তো সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ ভয় খাবেন না। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে জানবেন, সংগ্রাম লড়াই যা করার করব, আর আইনি লড়াই যা আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত একা লড়ে রেখে দেবো। একটা বাংলা মানুষের নাম কাটবে, বিজেপির নাক কেটে দেবো, বাংলার ভোটারদের নাম কাটবে। আর এই এসআইআর বিজেপির ব্যাকফায়ার হবে, দেখে নিন শুধু বিজেপির। এই এসআইআর বিজেপির ভরাডুবির কারণ হবে বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করেন। তিনি নাক কেটে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন যে বাংলার একজন ভোটারের নাম বাদ গেলে তিনি বিজেপির নাক কেটে নেবেন। আমি বিসিআরকে বলবো আরো একবার শোনাতে কল্যাণবাবু এক্স্যাক্টলি কি বলেছেন। এটা অদ্ভুত টেনশন, একটা ফিয়ার, এমন কথাবার্তা বলছে, একটা চারিদিকে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে, মানুষ ভয় খাচ্ছে। আমি তো সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ ভয় খাবেন না। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে জানবেন, সংগ্রাম লড়াই যা করার করব, আর আইনি লড়াই যা আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত একা লড়ে রেখে দেবো। একটা বাংলা মানুষের নাম কাটবে, বিজেপির নাক কেটে দেবো, বাংলার ভোটারদের নাম কাটবে। আর এই এসআইআর বিজেপির ব্যাকফায়ার হবে, দেখে নিন শুধু বিজেপির। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কিভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, কল্যাণবাবুর বক্তব্য আপনি শুনলেন। দুটো বিষয়, এক বলছেন যে একজন বাংলার ভোটারের নাম বাদ গেলে তিনি নাক কেটে নেবেন, আর আরও একটা বিষয় বলছেন যে বিজেপির ভরাডুবির কারণ হবে এসআইআর, এরকম একটা ভবিষ্যৎবাণী তিনি করছেন। কি প্রতিক্রিয়া দেবেন আপনি রাহুলবাবু? প্রথম কথা হচ্ছে, যদি ব্যাকফায়ার হয় তাহলে এত ফ্রন্ট ফায়ারের ভয় পাচ্ছেন কেন? এত এর নাক কাটা তার নাক কাটার এত হুমকি দিচ্ছেন কেন? যদি এটা জেনেই যান উনি যে এসআইআর বিজেপির ক্ষেত্রে ব্যাকফায়ার হবে, তাহলে তো আরো বেশি করে এসআইআর যাতে হতে পারে তার জন্য ওরা আরো ব্যাপক প্রচার করবে। তা না করে গোষ্ঠী শুদ্ধ পাগল হয়ে গেছে। এখন এমন অবস্থা যে পুরো টিমটাকেই পাগলাগারদে ভর্তি করা দরকার, কারণ মনুষ্য সুলভ আচরণ কেউ করছে না। সেই কারণে আমরা পরিষ্কার বলছি যে এসআইআর ওদের ক্ষেত্রে বিরাট এক যে ফায়ার হতে চলেছে, ফ্রন্ট ফায়ার, এটা তৃণমূল কংগ্রেস বুঝে ফেলেছে। আর দু নম্বর কথা, নাম তো কাটা যাবেই। নাম তো যারা ভোটার, যারা স্বচ্ছ ভোটার, সঠিক ভোটার, তাদের নাম তো কাটার কোনো স্কোপই নেই। কিন্তু পরিষ্কারভাবে নাম তাদের তো কাটবে যে সমস্ত লোকেরা বাংলাদেশ থেকে আসা মুসলমান, অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান, মৃত ভোটার, এক ভোটারের নাম 5 জায়গায় আছে, সেই ভোটারের নাম বাদ যাবে। তাকিয়ে তাকে ওরা দেখবে। ওরা বলেছিল এসআইআর হতে দেবে না, এখন দেখুন ক্যাম্প করেছে চারিদিকে, এসআইআর হচ্ছে, ওই ক্যাম্পে যোগ দিয়েছে। ওই রকম সুবোধ বালক বালিকার মতো বাকি সমস্ত কার্যক্রমে ওরা যোগদান করতে বাধ্য হবে, কারণ এসআইআর শুধুমাত্র সব যে ভোটার লিস্টকে পবিত্রকরণের কাজ করবে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য রাহুল। আধার কার্ড থাকলে চিন্তা নেই, আধার কার্ডের ভিত্তিতে ভোটার কার্ড হবে, কারণ সুপ্রিম কোর্টই বলেছে আধার কার্ডই যথেষ্ট। এই মন্তব্য করেছেন সিপিআইএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে সমস্ত ডকুমেন্ট চাক না কেন, সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডই যথেষ্ট। সুতরাং আধার কার্ড নেই এমন লোক নেই, কারণ এই সরকার তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আধার কার্ড করে দিয়েছে। এখন তো আমি শুনি শ্মশানে গেলে অনেকে আধার কার্ড দেখতে চায়। তাহলে
সেই আধার কার্ড থাকলে পরে আধার কার্ডের ভিত্তিতে এসআইআর হবে, নাম থাকবে ভোটার লিস্টে। আমরা এসএসকেএম এর দিকে নজর রাখবো, কারণ সেখানে মোবাইল ফোন চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়েছে এবং পুরো ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে এলো পাথারি মার দেওয়া হয় এবং দর্শকের ভূমিকায় দেখা গেল পুলিশকে। কি ভয়ানক দেখুন, যদি কেউ কোনো দোষ করে থাকে তাহলে পুলিশের সাহায্য নেওয়া যেত এবং এলাকার পুলিশ মজুত রয়েছে, কিন্তু না, এলাকার মানুষ যারা সেখানে ছিলেন তারা ওই অভিযুক্ত ব্যক্তিকে ধরে বেধড়ক মারলেন। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌভিক। আমরা ভিডিওর একেবারে শেষের দিকে দেখছি পুলিশ আসছে, যতক্ষণ শুরু হয়েছে ততক্ষণ কি পুলিশ এলাকায় ছিল না? একদমই পুলিশ এলাকায় ছিল এবং তোমাকে জানিয়ে রাখি এটা হচ্ছে এসএসকেএম এর মেন ব্লক। সেই মেন ব্লকের সামনেই কিন্তু একজন ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে এলাকার অর্থাৎ এসএসকেএমে যারা পেশেন্ট পার্টিরা আসে তারা কিন্তু ধরে ফেলে এবং তারপর কিন্তু বেধড়ক মারধর করা হয় এবং সেই ব্যক্তি অর্থাৎ যাকে মারধর করা হয়েছে সে কিন্তু এই মুহূর্তে এসএসকেএমের কলকাতা পুলিশের যে কিয়ক্স রয়েছে তার মধ্যেই রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি প্রায় 15 থেকে 20 মিনিট কলকাতা পুলিশের সামনেই কিন্তু বেধড়ক মারধর করতে থাকে। মারতে মারতে সে যখন রাস্তায় পড়ে যায় সেই সময় তার মুখের মধ্যে এলোপাতারি লাথি, পেটে লাথি, পিঠে লাথি, তুমি সেই ছবি দেখতে পারবে যে কলকাতা পুলিশ রয়েছে সেখানে, তা সত্ত্বেও কিন্তু আইন এখানকার যারা পেশেন্ট পার্টি তারা নিজেদের হাতে তুলে নেয় এবং বেধড়ক মারধর করতে থাকে। পরবর্তীকালে তাকে চ্যাংদোলা করে যারা পেশেন্ট পার্টি তারাই আবার নিয়ে আসে এই কিয়ক্সে এবং এই মুহূর্তে কিন্তু তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, তাকে বেধড়ক মারধর করা হয় এবং আজকের পুলিশের সামনেই কিন্তু এই রকম মারধর করা হচ্ছিল। যদিও এসএসকেএম ভিডিও শেষে পুলিশকে আসতে দেখা গেল এবং তার আগে দূরে দূরে আমরা পুলিশ সাদা পোশাকে পুলিশ দেখতে পাচ্ছি, তারা তাদের ইউনিফর্মে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কেউ এসে বাধা দিচ্ছে না। সবার শেষে এক পুলিশ কর্মীকে আসতে দেখা যাচ্ছে, তারপর বাধা দিতে দেখা যাচ্ছে। তবে আইন কেন হাতে তুলে নেওয়া সাধারণ মানুষের এই প্রশ্নগুলো তো উঠছে। একটা সন্দেহের বশে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হলো, তাও আবার খাস কলকাতা, তাও আবার সব থেকে বড় সরকারি হাসপাতাল এসএসকেএম, সেই এসএসকেএম এর একেবারে মেন গেটের সামনে। এই মুহূর্তে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। মানব পাচার, দেহ ব্যবসার তদন্তে নয়া তথ্য সামনে আসছে। বাগুইয়াটি লাগোয়া এলাকায় জগজিৎ সিং এবং তার সঙ্গীদের 27টি পানশালা ছিল। 27টি পানশালা ছিল। এই পানশালার আড়ালে নারী পাচার হতো। পানশালা এবং নারী পাচারের ব্যবসার টাকা সিঙ্গাপুর, ব্যাংককে হোটেল পানশালা খোলার ঘটনার সামনে আসার পর ইডি তদন্ত শুরু করে। তারপর এই গোটা বিষয়ের সামনে আসে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়, জানতে চাইবো যে এই যে 27টি পানশালা করে দিনের পর দিন তারা সেখানে এই ধরনের কাজকর্ম চালাচ্ছিলেন, এটা কি একেবারে মানে গোপনে চালানো যায়? গোপনে তারা চালাতে পারছিলেন? এই যে হঠাৎ করে সামনে আসলো বিষয়টা কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে, এই মুহূর্তে তাহলে বিষয়টা বন্ধ করার জন্য কি অবস্থা, কি আইনি বন্দোবস্ত গৃহীত হয়েছে? দেখো, আজমল সিদ্দিকী, তারপর জগজিৎ সিং এবং রাজু মুন্দ্রা, এরা কিন্তু প্রত্যেকেই একজন আরেকজনের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকেরই এই রেস্তোরাঁ, ডান্স বার, এই ব্যবসা রয়েছে। এবং এর আগে প্রথম 2015 সালে বিধাননগর কমিশনারেট তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এই জগজিৎ সিং এবং তার পানশালাগুলির বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং দেখা যায় যে পানশালার টাকা বিদেশে চলে যাচ্ছে, ব্যাংকক, সিঙ্গাপুরে চলে যাচ্ছে এবং সেখানেও একই ব্যবসায় কাটানো হচ্ছে। এবং তার পাশাপাশি এই যে বিপুল টাকা যাচ্ছে, কি করে আসছে সেটা হচ্ছে মেয়ে পাচার করে এই টাকাটা আসছে বলে অভিযোগ। গরিব পরিবারের মেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং তারপর বিক্রি করে দেওয়া হচ্ছে। সেই যে টাকা বিদেশে পাচার হচ্ছে সেই খবর পেয়ে ইডি তদন্তে নামে এবং ইডি অবশেষে এই জগজিৎ সিং এবং তার যে সমস্ত বেআইনি কারবারের টাকা এবং গাড়ি সেইগুলি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু এটা হিমশৈলের চূড়ামাত্র, তেমনটা ইডি সূত্রে খবর। আরও এদের কোথায় কি সম্পত্তি রয়েছে, কোথায় এদের টাকা রয়েছে, কোন কোন ব্যবসায় এই টাকাগুলি খাটছে সেগুলি তদন্ত করা হচ্ছে। কিন্তু প্রশ্ন এখানেই, 2018 সালে শেষ ইডিকে তদন্ত করতে বা সরাসরি এই জগজিৎ সিংয়ের যে বাড়ি রয়েছে সেখানে অভিযান চালাতে দেখা গিয়েছিল। তারপরে দীর্ঘদিন কার্যত চুপ ছিল বা অন্তত প্রকাশ্যে দেখা যায়নি ইডিকে এদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে। অবশেষে আবার সক্রিয় ইডি, কিন্তু এতদিন পর কেন সক্রিয় হলো বা তাদের এই ব্যবসাগুলি সেগুলিকে বন্ধ করতে ইডি পরবর্তীতে কী কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। তার কারণ প্রত্যেক ব্যবসায় বা এই পানশালাগুলিতে যদি এই মানব পাচারের টাকা খেটে থাকে তাহলে সেগুলিকে ইডি বাজেয়াপ্ত করতে পারে বা বন্ধ করে দিতে পারে, সেই ক্ষমতা রয়েছে। ফলে দেখার যখন ইডির তরফ থেকে এই পানশালা বা এই
মানব পাচারের কারবার বন্ধ করতে কি পদক্ষেপ নেওয়া হয়। তুমি জানো এক্ষেত্রে কিরকম ভাবে এই জাল বিস্তৃত হয়েছিল, কোথায় কোথায় কিরকম ভাবে তাদের এই অপারেশন তারা চালাতেন, এই যাবতীয় বিষয়গুলো এই মুহূর্তে ইডির স্ক্যানারে। আশা করা যায় ইডি খুব শীঘ্রই গোটা বিষয়টা আটকাতে পারবে, ইতিমধ্যেই ব্যবস্থাও গৃহীত হয়েছে। আর এই মানব পাচারের অভিযোগে তদন্তে নেমে শহরের টাকার পাহাড়ের হদিশ। অভিযুক্ত আজমল সিদ্দিকী তৃণমূল নেতা বলে দাবি অমিত মালভিয়া। বিজেপির আইটি সেলের প্রধান তিনি দাবি করছেন যে যৌন চক্র সহ কোটি টাকা দুর্নীতিতে জড়িত তৃণমূল কংগ্রেস নেতা আজমল তার বাড়ি থেকে বিপুল টাকা এবং দুটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূলের শীর্ষ মহল কিছু জানে না, এটা আদৌ কি বিশ্বাসযোগ্য, এই প্রশ্ন অমিত মালভিয়া তুলেছেন। একই সুর শোনা গিয়েছিল অগ্নিমিত্রা পালের কণ্ঠেও। শোনাবো আপনার দলের এক্স সম্পাদক আজকে মেয়ে পাচারে ইডি তাকে ধরলো। আপনার দলের যুব নেতা আজকে আইন কলেজে গিয়ে মহিলাকে ধর্ষণ করে। আজকে দুর্গাপুরে আপনার তৃণমূল পার্টির সাথে যোগ, তৃণমূল পার্টির মেম্বার, সে আজকে গণধর্ষণে তার নাম যায়। আপনারা বারবার এটা করেছেন, আপনারা মহিলাকে সম্মান দেন না। 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিলে মহিলাদের সম্মান হয় না। এদিকে দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী আরো বিপাকে রাজগঞ্জের ভিডিও। স্বপন কামিলা খুনে তদন্তভার নিয়েছে বা বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। স্বপন কামিলা খুনে গ্রেপ্তার 2, এখনো অধরা বাকি অভিযুক্তরা। মূল অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন এবং তিনি প্রভাবশালী বলে প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ নিহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের। খুনের মামলায় ভিডিওর যোগ রয়েছে, ভিডিও জড়িত, তার ফুটেজও মিলেছে, আদালতে দাবি সরকারি আইন। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রঞ্জিত। রঞ্জিত, এই প্রশান্ত বর্মন সত্যি তার মাথার উপর কার হাত রয়েছে যে এতগুলো দিন কেটে গিয়েছে এবং সরকারি আইনজীবী তিনি যে দাবি করছেন যে ফুটেজে প্রমাণও রয়েছে প্রশান্ত বর্মনের জড়িয়ে থাকার, তবুও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখো, কোনো এক অদৃশ্য ক্ষমতা বলেই এই প্রশান্ত বর্মনের মাথায় অদৃশ্য ক্ষমতা শক্তি রয়েছে। প্রশান্ত বর্মনের মাথায় এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকদের আতশ কাচের তলায় এবং এফআইআর মূল অভিযুক্ত অর্থাৎ একজনের নামই এফআইআর রয়েছে আদার্স অর্থাৎ এই রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে মূল অভিযোগটা রয়েছে। তাও কেন অধরা রয়েছে এবং যে দুজন ধরা পড়েছেন অর্থাৎ যে দুজন অভিযুক্ত ধরা পড়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একজন হচ্ছে প্রশান্ত বর্মনের ভিডিও প্রশান্ত বর্মনের ড্রাইভার রাজু ঢালি এবং অপরজন তুফান থাপা। এবং ইতিমধ্যেই তুফান থাপার পরিবারের লোকজনেরা এসে তার তুফান থাপার সঙ্গে কথাবার্তা বলেছে। এছাড়াও তুফান থাপাকে জিজ্ঞাসাবাদ করে বেশ 4 জনের নাম মূলত উঠে এসছে এবং যেটি কিন্তু তদন্তকারী আধিকারিকদের আতশ কাচের তলায় রয়েছে। কিন্তু কোন অদৃশ্য ক্ষমতা বলে এখনো পর্যন্ত যে অভিযুক্ত এখনো পর্যন্ত এই ভিডিও প্রশান্ত বর্মনের নাম বলেছেন তাদের মধ্যে কেউ? দেখো, সেটা গতকালই তাকে বিধাননগর আদালতে তোলা হয় এবং সাবমিশনে যেটা উঠে আসেন এবং যেটি মহামান্য বিচারক বলেন যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি কোথায় এবং এদের অভিযোগের কি প্রমাণ রয়েছে। তখন কিন্তু যে পিপি সরকারি যে কৌশলী রয়েছেন তিনি জানান যে এদের তথ্য প্রমাণ রয়েছে অর্থাৎ সিসিটিভি ফুটেজে এই স্বপন কামিল্লা অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুন করার পর তার দেহ লোপাট করবার জন্য গাড়িতে ভরে তাকে ফেলে দেওয়া আছে এমনটাই তদন্তের স্বার্থে এই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মূল মাথা প্রশান্ত বর্মন বলে অভিযোগ করছেন মৃতের পরিবারের সদস্যরা। তারা ঠিক কি বলেছেন একবার শোনা যাক। তো গরিব মানুষ না, আমি সাহস করে কই পারুছেনি যে আসুন আসি আমার ভয় পেয়েছে। আমার তো টাকা পয়সা নেই না, আমার বাড়িতে একজন আসে ঘুরে যান কেমন আমার আছে। প্রশাসনকে আমি বলছি আমার বাড়িতে আসে ঘুরে যান আমার কেমন আছে, আমার ছেলে মেয়ে শাশ শ্বশুর ধরি কেমন আছে একবার দেখি যান। সব প্রশাসন দেখে বলেছে সমস্তে আসুন আসি দেখি যান আমার কেমন কষ্টে আছে এখানে। আমার ভয় পেয়েছে, আমি বলছি ও ভিডিও ও বহুত পাওয়ারফুল লোক, আমাকে তো গরিব মানুষ আমাকে তো মেরে ফেলবে না,
যেখানে সেখানে আমার কিছু কইতে পারিব না, তাই বলে আমার প্রচুর ভয় আছে বাড়িতে। মানে প্রশাসনিক আইনত যে ব্যবস্থা, একমাত্র যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি বিডিও, এই কি প্রশাসন ঢিলেমি করছে? হ্যাঁ, প্রশাসন তো কিছু নিচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো আমি দাবি করবো না, নিশ্চয়ই করবো, কষ্ট হবে না। আপনি কষ্ট হবে না, তাকে শাস্তি যেরকম হয়, যেরকম ছেলের হয়েছে, তারপরে আর যার হবে হবে, উচিত মতো শাস্তি যেরকম হয়। আর এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু প্রসঙ্গে এড়িয়ে যাচ্ছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তিনি বলছেন বিচারাধীন বিষয়, তাই প্রসঙ্গে এড়ানোর চেষ্টা করলেন। ব্যবসায়ী খুনের নাম জড়িয়েছে এই প্রশান্ত বর্মনের অভিযোগ উঠতেই নিজের জাতিসত্তা সামনে আনতে এখন ব্যস্ত এই প্রশান্ত বর্মন। এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল, তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি। তাই আমি আপনাদের কাছে বলছি যে কখনোই পারবে না কালিমা লিপ্ত করার, কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। এদিকে যার পরিবারের সদস্য চলে গেল, মানে স্বপন কামিল্লা, ওই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের বিচার চাইছে তার পরিবারের সদস্যরা। অভিযুক্তদের কঠোর শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি করছে তার পরিবার। তুমি একবার আসি দেখে যান, প্রশাসনকে আমি কথা নিবেদন করছি, একটু আসি আমার ঘরের দ্বার দেখে যান, আমি কিভাবে বাঁচছি, কি ভয়ে আসছে, আমার প্রচুর ভয়ে আসে। আমাকে ঘর দ্বার করে দিন, আমি কিভাবে ভাবো ছেলে মেয়েকে ও পাঠ পড়াতেও পারছে না, পয়সা নেই আমার কাছে, 1 টাকাও নাই। আমি হাত জুড়ে বলছি দিদিমণির কাছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যে আমার বাবাকে মেরেছে তাকে শাস্তি চাই মুখ্যমন্ত্রী। সে এখন এত প্রভাবশালী যে আমাদের গরিব বলে এরা কেউ দিচ্ছে না, শাস্তি এদেরকে কেউ দিচ্ছে না। কোচবিহারে বিজেপি কর্মীরা তারা আক্রান্ত হয়েছেন, তাদের কাছে বিপ্লব দেব, নিশীথ প্রামাণিককে নিয়ে তিনি আক্রান্তদের কাছে গেলেন, কথা বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সুমন কল্যাণ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুমন, আমি জানতে চাইবো যে নিশীথ প্রামাণিককে নিয়ে বিপ্লব দেব আক্রান্তদের কাছে গিয়েছেন, তাদের সঙ্গে কি কথা হলো, তিনি কি বললেন? দেখো, এসআইআর যখন শুরু হয়ে গেছে তারপর বেশ কিছু বিএলএ অর্থাৎ বিজেপির যারা বিএলএ তাদের ওপর হামলা হয়েছে। এছাড়াও বিগত বেশ কিছুদিন ধরে বেশ কিছু মণ্ডল সভাপতি থেকে শুরু করে বিজেপির বিভিন্ন কার্যকর্তাদের কিন্তু একের পর এক হামলার শিকার হতে হয়েছে। এবং আরও বড় ঘটনা, কিছুদিন আগেই আমরা দেখিয়েছি যে একজন বিএলএ মাথা ভাঙার তাকে জুতোর মালা পরে ঘোরানো হয়েছে। ফলে সব মিলিয়ে এদেরকে কিন্তু আজকে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। তারা বিপ্লব দেবের সঙ্গে কথা বলেন, তাদের কি পরিস্থিতি এখন চলছে, তাদের সেই সমস্ত পরিস্থিতি বিপ্লব দেবকে তারা অবহিত করেন এবং প্রত্যেকটি মানুষের সাথে, প্রত্যেকটি দলীয় কার্যকর্তার সাথে বিপ্লব দেব কিন্তু কথা বলেন। এবং এই সমস্ত কথা বলার পর বিপ্লব দেব যেটা জানান যে এত অত্যাচার সহ্য করার পরেও যখন কার্যকর্তারা বিজেপি করছে, বাড়ি ছাড়া, ঘর বাড়ি ভাঙা, এবং এই পরিস্থিতিতে ছাত্রদের বাড়িতে যারা কচিকাঁচা রয়েছে তাদের পড়াশুনো করার মতো অবস্থা নেই, খাওয়া দাওয়া নেই। ফলে সেই পরিস্থিতিতে দলীয় কার্যালয়ে থাকছেন বিজেপি কর্মীরা, কোনো নেতার বাড়িতে থাকছেন। আমি তোমায় একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়নবাবু, কোচবিহারে যে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলতে বিপ্লব দেব গেলেন এবং নিশীথ প্রামাণিককে নিয়েও তিনি গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, হয়তো কিছু আশ্বাসও দিচ্ছেন।
হ্যাঁ, এই বিষয়টা আপনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আপনি কিভাবে দেখছেন? উনি কাকে দেখতে এসছেন, কি দেখতে এসছেন আমি জানি না, তবে এটা বলতে পারি যে বিজেপির কোনো কর্মী তৃণমূলের কর্মীদের দ্বারা আক্রান্ত হয়নি। আসলে বিজেপির তো কর্মী নেই এখন। এই যে এত এসআইআর নিয়ে হইচই হচ্ছে, এসআইআর নিয়ে লোকে দৌড়াদৌড়ি করছে, আমি তো ঘুরে ঘুরে কোথাও দেখছি না যে বিজেপির কোনো কর্মী বা কোনো নেতা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন বা সমস্যাগুলো কি করে সমাধান হবে সেগুলো নিয়ে কথা বলছেন। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর শুধুমাত্র পার্টি অফিসে সাজিয়ে গুছিয়ে আক্রান্ত হয়েছে কাকে দেখানো হচ্ছে? বিপ্লব দেবকে। যে বিপ্লব দেব ওর রাজ্যে ঢুকলে পারে তৃণমূলের নেতা কর্মীদের ওর নির্দেশে তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি এয়ারপোর্ট থেকে তারা যাতে শহরে যেতে না পারে তার বন্দোবস্ত করা হয়েছে। তো এরা এখন বড় বড় কথা বলছেন। আর নিশীথ প্রামাণিক ওর মতন একজন মানে অসামাজিক ব্যক্তি, সমাজ বিরোধী খুব কম আছে। কারণ ওর এখনো দিনহাটা কোর্টে কেস চলছে যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে হত্যা অভিযোগ আছে ওর বিরুদ্ধে, সেই কেসে ওকে প্রত্যেকদিন হাজিরা দিতে হচ্ছে। তা কাজেই এইসব কথা ওদের মুখ থেকে মানায় না। এগুলো মানুষকে ভাওতা দেওয়ার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য বিজেপির নাটক। এই নাটক যত করবে তত পায়ের তল থেকে মাটি সরে যাবে। ধন্যবাদ উদয়নবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। শিল্পপতি পবন রুইয়ার সংস্থার বিরুদ্ধে তদন্তে এবার রাজ্য পুলিশের সাইবার উইং। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, স্ক্যানারে পবন রুইয়ার পরিবারের অ্যাকাউন্টও। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়, এক্স্যাক্টলি কি অভিযোগ? দেখো, মূলত সাইবার ক্রাইমের অভিযোগ রুইয়া গোষ্ঠীর একটি সংস্থার বিরুদ্ধে এবং মূলত কলকাতা রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং তারা তল্লাশি চালিয়েছে রুইয়া গোষ্ঠীর পরিবারের সদস্যদের বাড়ি এবং তাদের যে অফিস সেখানে তল্লাশি চালিয়েছে এবং তারা সাইবার ক্রাইম উইং তল্লাশি চালিয়ে তারা দেখতে চাইছে যে ওই সংস্থাগুলির অ্যাকাউন্টে যে টাকা সদস্যদের নামে বা রুইয়া গোষ্ঠীর কারোর অ্যাকাউন্টে গিয়েছে কিনা। মূলত বেশ কয়েকটি সংস্থায় সেই টাকা গিয়েছে বলে সাইবার ক্রাইম উইং সূত্রে খবর। সেই টাকা আবার নিজেদের পরিবারের কাছে বা নিজেদের কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার হয়েছে কিনা সেটা তারা তদন্ত করছে। ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হয়েছে, কিছু ডিজিটাল এভিডেন্স যার ভিত্তিতে তারা তদন্ত করছে এবং বাকি আরো কোনো নথি বা আরো কোনো তদন্ত কোনো এই আর্থিক লেনদেনের সূত্র তারা পান কিনা সেটাই মূলত তদন্ত করে দেখছে। ধন্যবাদ সুজয়। জমকলে আবারও অস্ত্র উদ্ধারে খবর পাওয়া যাচ্ছে। পৃথক দুটি পুলিশে অভিযান চলে, তাতে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। কৌশিকে ধৃত ব্যক্তিদের সম্পর্কে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যে বিল্ডিং-এ যে ধৃত ব্যক্তি সেই সম্পর্কে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেই এই যে আগ্নেয়াস্ত্র, 4টি আগ্নেয়াস্ত্র এবং একটি বন্দুক যে মজুত করেছিল সেই সব বন্দুকগুলো কিন্তু তিনি অন্যজনকে অর্থাৎ যে সরবরাহ করার জন্য মজুত করছিল এবং একটা বড়সড় চক্রান্ত ছিল এবং এর পিছনে আরো বেশ কয়েকজন আছে বলে পুলিশ মনে করছে। এবং এই 4টে আগ্নেয়াস্ত্র এবং যে একনলা বন্দুক ছিল সেই বন্দুকটি অন্যকে বিক্রি করতো টাকার বিনিময়ে এবং দীর্ঘদিন থেকে কিন্তু এরকম মজুত করছিল আগ্নেয়াস্ত্র, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ ধৃতকে গ্রেপ্তার করেছে, তাকে আজ আদালতে পাঠিয়েছে 10 দিনের রিমান্ড চেয়ে, কারণ এর সঙ্গে আরো অনেকে বড় মাথা জড়িত আছে বলে মনে করছেন এবং এর সঙ্গে যে পাচারকারী বা যে কারবারি রয়েছে সেই বড় মাথার হদিশ পাবে বলে আশাবাদী পুলিশ। ধন্যবাদ। অন্যদিকে এগরাতে জমি বিবাদের জেরে তুলকালাম, দুপক্ষের সংঘর্ষে বাড়িতে লাগানো হলো আগুন, উত্তেজনা এলাকায়। এগরার বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের বিদুরপুর এলাকার ঘটনা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ সেখানে পৌঁছে গিয়েছিল। দেখুন, গলগল করে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, সংঘর্ষ এমন জায়গায় পৌঁছয় যে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওদের শোকজ করেছে নির্বাচন কমিশন, আর তারপরেও অনেক বিএলওদের কিন্তু টনক নড়েনি। নিদর্শন তেমনই বলছে ভাঙড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে এসআইআর এর যে ফর্ম, যেটাকে এনিউমারেশন ফর্ম বলা হয়, সেই এনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর।
যদিও পঞ্চায়েত প্রধান তিনি বলছেন যে তিনি নাকি বিষয়টা কিছুই জানেন না। আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, নওশাদ যে অভিযোগ করছেন সেই অভিযোগের এখনো পর্যন্ত সত্যতা কতটা জানা যাচ্ছে? কারণ ছবি তো তেমনটাই বলছে। দেখুন, নওশাদ সিদ্দিকী যে অভিযোগটা করছে সেই অভিযোগের সত্যতা নিশ্চিত করছে আমাদের তোলা ছবিতে, এবং সেখানে যতটুকু দেখা যাচ্ছে যে পোলেরহাট এক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির উঠানে বসে কার্যত বিএলও সে ফর্ম ফিল আপ করছে। প্রধান শফিয়ার রহমান তিনি যদিও অভিযোগ অস্বীকার করছেন যে তার বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তার বাড়ির ছবি, তার বাড়ির সামনে টেবিল পেতে বিএলও শহীদুল হোসেন সে নিজে ফর্ম বিলি করছেন, এবং তার যে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে অনেক সে তোতমতো করে জানিয়েছেন যে কোনো রকমে তিনি ফর্ম দিয়েছেন। স্বাভাবিকভাবে তার সেই বাইর প্রতিক্রিয়া এবং তার ছবি সেটা কিন্তু অনেকটাই নিশ্চিত করছে যে নওশাদ সিদ্দিকী যে অভিযোগ করছে সেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এবং সেটা নিশ্চিতকরণ করছে এই ছবি এবং তার বক্তব্য। এই ঘটনা প্রসঙ্গে আমরা শওকত মোল্লাকেও জিজ্ঞাসা করেছি, তিনি বিরোধীদের অভিযোগ কার্যত সেরকম ভাবে গুরুত্ব দেননি। বুঝতে পেরেছি। নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শুধু ভাঙড় 2 নম্বর ব্লক নয়, ভাঙড় 1 নম্বর ব্লকও হচ্ছে। শুধু ভাঙড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলওগুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে। চরম অনৈতিক কাজ। ইসিআই যে গাইডলাইন আছে ভোটারদের বাড়ি পৌঁছে দেবে এই গণনা ফর্ম এবং ভোটারদের বাড়ি থেকে কালেক্ট করবে, তার পরিবর্তে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছে। কিছু অভিযোগ আছে। আর একটা গুরুতর অভিযোগ হচ্ছে সেটা শাসক দলের কোনো প্রধানের বাড়ির সামনেও বসে এগুলো বিলি করছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে থেকে বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে থাকতেই পারে, স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যের ঘোষণার জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা তার ডিটেলসটা নিচ্ছি। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব, অবিলম্বে তাকে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। আপনারা শুনলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু সরাসরি সেই অভিযোগ করছেন। বাড়ি বাড়ি না গিয়ে বিএলওরা যারা ইনোমিনেশন ফর্ম অন্য জায়গা থেকে বিলি করেছেন বা করছেন তাদেরকে শোকজ করেছে নির্বাচন কমিশন, কিন্তু বিএলওদের একাংশ এখনও সেই কাজ করে যাচ্ছে। ভাঙড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে এসআইআর এর ফর্ম বিলির অভিযোগ, সে অভিযোগ করছেন নওশাদ সিদ্দিকী। বিএলও কি বলছেন একবার আমি পিসিআরকে বলবো যদি শোনানো সম্ভব হয়। আমি ফর্মগুলো শর্টিং করবো, তো ফর্ম শর্টিং না করলে দেবো কী করে? সেটা তো আপনি আপনার বাড়িতেও করতে পারেন। কিন্তু আমি বাড়িতে সবাই চিনি না, তো না চিনলে আমি কী করবো? আমি সবাইকে চিনি না, তো আমি তো লোকের বাড়ি যাই না, কী করে চিনবো? সেই জন্য আমি তো না, তাই বলে একটা পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে এইভাবে টেবিল পেতে আপনি করবেন? এটা আপনি আমি তো পাড়ার ছেলেদের চিনি না, তো কি পাড়ার লোকদের চিনি, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে কাকে কি দিলে ভালো হয়। হ্যাঁ, সেই সব জিজ্ঞাসা করে আমি ফর্মগুলো শর্টিং করছি, আমার দিতে সুবিধা হবে। এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি আপনি জানেন? হ্যাঁ জানি। তো তাহলে আপনি এই জায়গাটাই বাঁচলেন? আমার সুবিধা হয়েছে। সেক্ষেত্রে যারা বিরোধী রয়েছে তাদের তো একটা ক্ষোভ থাকতে পারে। আমি দেখুন বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের ফর্ম ফিল আপ করছি, হেল্প করছি যাদের জানি চিনি, কিন্তু যাদের চিনি না তাদের তো আমি একটু হেল্প নিতে হবে।